ক্যারিবীয় আকাশে এক ডানার ছায়া, নীল জলরাশির উপর দিয়ে বয়ে যায় এক অদৃশ্য সাইরেন। কোথাও শীষ, কোথাও শপথ। আর ঠিক সেখানেই এক কারখানা, দরজা খোলা নয়, চোখ খোলা। মারাকাইয়ের এই লিবার্তাদোর ঘাঁটি, নামের ভেতর স্বাধীনতা, প্রাচীরের ভেতর গোপন। ইরানি নকশা, ইরানি নির্দেশ, ইরানি বিশেষজ্ঞদের কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলার ড্রোন স্বপ্ন। কিন্তু স্থানীয়দের প্রবেশ অনুমতি ছাড়া নিষেধ। যেন মাঠে ঘাস আছে কিন্তু স্পর্শ নেই। 2006-এ এই চুক্তি হয়েছিল। কারাকাস হাত বাড়িয়েছিল, তেহরান ধরেছিল। কুদস এভিয়েশন কিট পাঠিয়েছে। ভেনেজুয়েলার প্রকৌশলীরা প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছে। তারপর শুরু গোয়েন্দা ড্রোন, সশস্ত্র ড্রোন, কামিকাজে ড্রোন। এক একটি যেন নিঃশব্দ ফরওয়ার্ড, দৌড়ে যায়, জালে বল চেপে ধরে, আর স্টেডিয়াম স্তব্ধ। ইরানের শক্তি এখানে দেখা যায় কর্তৃত্বে। মানচিত্রের সীমানা ছাড়িয়ে সিস্টেম চলে। কারখানার রিমোট কন্ট্রোল যেন তেহরানের হাতে। ভেনেজুয়েলার শ্রমিক, তারা মাঠের খেলোয়াড়, কিন্তু ট্যাকটিক্স বোর্ড অন্য কারো। যে সূত্র কথা বলে সে বলে, আমাদের পক্ষে একা সম্ভব ছিল না, আজও নিয়ন্ত্রণ তাদের। এটা শুধু সহায়তা নয়, এটা আর্কিটেকচার। আরেক পাশে কথার ভেতর কথা, বেসামরিক নামে সামরিক ছায়া। সাইকেলের কারখানা, ট্রাক্টরের কারখানা, নাম ভিন্ন, নকশা একই, খোলস ভিন্ন, হৃদয় ড্রোন। শেভেজ একদিন আমেরিকান শক্তিকে চ্যালেঞ্জ করার অস্ত্র খুঁজছিলেন। এখন সেই সন্ধ্যার উত্তর যেন আকাশে গুনগুন করে। তারপর টুইস্ট, আন্তর্জাতিক জলসীমা। গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন জাহাজ জেসন ডানহাম উপর দিয়ে উড়ে যায় ভেনেজুয়েলার 2 সামরিক বিমান। ঘোষণায় আসে উস্কানি। শব্দটি মাঠে ঢুকে পড়ে বদলি খেলোয়াড়ের মতো। ওয়াশিংটন সতর্ক করে, স্বর তীক্ষ্ণ, বাক্য ছোট। এ সময়ে ক্যারিবীয় সাগর হয়ে উঠে এক বিশাল স্টেডিয়াম। ঢেউগুলো দর্শক, বাতাস ধারাভাষ্যকার। ইরান, ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র, 3 দল, এক টুর্নামেন্ট। ট্রফি অদৃশ্য, প্রভাব দৃশ্যমান। ইরানিরা প্ল্যানে আঁকে, ভেনেজুয়েলা মাঠ দেয়। আমেরিকা নজরদারি করে দূর দূরান্ত থেকে। এই খেলায় বলের বদলে উড়ে বেড়ায় ড্রোন, আর স্কোরবোর্ডের সংখ্যার বদলে জমে ওঠে স্নায়ুচাপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, কারখানার ভেতরে ঠিক কি চলছে? নতুন প্রজন্মের কামিকাজে, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি, নাকি শুধু পুরনো পরিকল্পনার নতুন রং? ইরানের শক্তি এখানে শুধু প্রযুক্তি নয়, ধৈর্য, নকশা, নেটওয়ার্ক। কুদসের বাক্স থেকে শুধু যন্ত্রাংশ বেরোয় না, বেরোয় কৌশলও। মার্কিন জাহাজ পাহারা দেয়, ভেনেজুয়েলার বিমানের ডানা কাঁপে, আর দূরে রাডারের পাতায় এক বিন্দু আলো নড়ে। এই ম্যাচে জয় পরাজয় ঘোষণার আগে আরেকটি মুহূর্ত। ক্যামেরা জুম আউট করে। আকাশ, সমুদ্র, কারখানা, ধোঁয়া। অদৃশ্য কোরাস গায়, শান্তি যদি আসে, প্রযুক্তি হবে আশ্রয়। যুদ্ধ যদি ডাকে, প্রযুক্তি হবে তলোয়ার। এটাই ক্যারিবীয় সন্ধ্যা, ইস্পাতের নীরব সিম্ফনি। আর বিশ্ব দর্শক সারি থেকে শ্বাস আটকে দেখি, পরের পাস কার, পরের দৌড় কত লম্বা, আর হেডলাইনে কোন দেশ, কোন ড্রোন, কোন ডাক। বেইজিং এর মঞ্চে নতুন ইতিহাস। এক পাশে চীন, অন্য পাশে ইরান। 2 সভ্যতার 2 প্রাচীন শক্তি। কিন্তু এই বৈঠক কেবল আনুষ্ঠানিক করমর্দন নয়, এ যেন ভবিষ্যতের ক্ষমতার নতুন মানচিত্র আঁকার মুহূর্ত। চীনের রাজধানী বেইজিং। সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনের ভিড়ের মাঝখানে হঠাৎ আলাদা এক আলো জ্বলে উঠল। মুখোমুখি বসেছেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আলোচনার কেন্দ্রবিন্দু 2021 সালে স্বাক্ষরিত সেই 25 বছরের কৌশলগত অংশীদারিত্ব। পেজেশকিয়ানের কণ্ঠ দৃঢ়, স্পষ্ট। সিনেমার নায়ক যেন প্রতিশোধ নয়, বরং অঙ্গীকার ঘোষণা করছেন, যে কোনো পরিস্থিতিতেই আমরা চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব। বেইজিং আমাদের শক্তিশালী বন্ধু, দৃঢ় মিত্র। এ যেন শুধু কূটনৈতিক কথা নয়, বরং এক ধরনের চ্যালেঞ্জ, আমেরিকার উদ্দেশ্যে, পশ্চিমের উদ্দেশ্যে। পেজেশকিয়ান থেমে থাকেননি। তিনি তুলে ধরলেন ইরানের মূল লক্ষ্য। আমাদের সংগ্রাম নিপীড়নের বিরুদ্ধে, আমাদের লড়াই আগ্রাসনের বিরুদ্ধে। আমেরিকা আজ একতরফা শক্তি দিয়ে বিশ্বকে দমিয়ে রাখতে চায়। সীমা জানে না, সীমানা মানে না। আর তাই ইরানের অঙ্গীকার, এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষা। শব্দগুলো যেন বারুদ, প্রতীকী বাক্য যেন ইসরায়েল ও আমেরিকার দিকে নিক্ষেপ করা নতুন এক রাজনৈতিক মিসাইল। বৈঠকের টেবিলে শুধু রাজনীতি নয়, ছিল স্বপ্ন। উচ্চগতির রেল লাইন,
মহাসড়ক, বিশাল অবকাঠামো প্রকল্প। পেজেশকিয়ান বললেন, সহযোগিতার সম্ভাবনা অসীম। এ যেন এক মহাদেশ থেকে আরেক মহাদেশে প্রসারিত নতুন সিল্ক রোডের ইঙ্গিত। শি জিনপিং এর প্রতিক্রিয়া কূটনৈতিক, কিন্তু ভিতরে তলোয়ারের ঝলক। আমরা দূরদর্শী সম্পর্ক চাই, জয় জয় ভিত্তিতে এগোতে চাই। নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারেনি, বরং সহযোগিতার ভিত্তি আরও শক্ত হয়েছে। তার কণ্ঠে দৃঢ়তা, বল প্রয়োগ কোনো সমাধান নয়। আমরা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারকে সমর্থন করি। এই বাক্যেই লুকিয়ে আছে টুইস্ট। পশ্চিম যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ভয় পায়, চীন সেখানে সমর্থনের পতাকা উড়াচ্ছে। দুই নেতার হাত মেলানো আসলে দুই শক্তির শপথ। আমেরিকার একতরফা আধিপত্যের বিরুদ্ধে নতুন এক জোট। রেললাইন থেকে পারমাণবিক শক্তি, বাণিজ্য থেকে ভূ রাজনীতি, সবখানেই সহযোগিতার প্রতিশ্রুতি। একসময় পারস্যের সাম্রাজ্য আর চীনের রাজবংশ ইতিহাস লিখেছিল সিল্ক রোডে। আজ আবার সেই দুই প্রাচীন সভ্যতা মঞ্চে দাঁড়িয়ে ভবিষ্যতের নতুন গল্প লিখছে। শেষ দৃশ্যটা যেন সিনেমার ক্লাইম্যাক্স। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলা, পশ্চিমের চাপ। এসবের মাঝেও ইরান বলছে, আমরা ভাঙব না। চীন জবাব দিচ্ছে, আমরা পাশে আছি। এ যেন কেবল কূটনৈতিক জোট নয়, এ এক ঘোষণাপত্র। পূর্বের শক্তি জেগে উঠছে, আর পৃথিবী তাকিয়ে আছে কিভাবে ইরান আর চীন মিলে বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দেয়। আগুনে মোড়া লোহিত সাগর, ইয়েমেনিদের ব্যালিস্টিক গর্জন। লোহিত সাগরের বুক কেঁপে উঠল। সমুদ্রের ঢেউ ছিন্ন ভিন্ন করল আগুনের বজ্র। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটে গেল আকাশ চিরে, আর মুহূর্তেই থরথর কাঁপতে লাগল ইসরায়েলের অর্থনীতির শিরা। একটি তেলবাহী ট্যাঙ্কারে সরাসরি আঘাত। এ শুধু একটি হামলা নয়, এটি ছিল ঘোষণা। ঘোষণা যে গাজায় ধ্বংসযজ্ঞ যদি থামানো না হয়, তবে ইয়েমেনও থামবে না। আঘাতের নাম স্কারলেট রে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সগর্বে জানালেন, উত্তর লোহিত সাগরে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার স্কারলেট রেকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সরাসরি। আঘাত যেমন সঠিক, তেমনি শক্তিশালী। ইয়েমেনি সেনারা বলছে, অভিযান সফল, লক্ষ্যপূর্ণ। এ যেন সমুদ্রের গায়ে লেখা প্রতিশোধের কবিতা। হুঁশিয়ারি থেকে বাস্তবতা। সারি স্পষ্ট জানিয়েছেন, লোহিত সাগর বা আরব সাগরে কোনো ইসরায়েলি জাহাজ কিংবা দখলকৃত ফিলিস্তিনি বন্দরে যাত্রা করা কোনো জাহাজ নিরাপদ নয়। গাজার অবরোধ ভাঙতে, ইসরায়েলি আগ্রাসন থামাতে এই অভিযান চলবেই। একটি কথা যেন বাতাসে প্রতিধ্বনিত হলো, গাজা যদি কাঁদে, লোহিত সাগর জ্বলবে। কৌশলগত সামুদ্রিক অবরোধ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন ঘোষণা করেছিল কৌশলগত অবরোধ। লক্ষ্য একটাই, ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক শ্বাসরোধ। এরপর থেকে সমুদ্রপথে একের পর এক অভিযান। জুলাই আক্রমণ করে দুটি জাহাজ, ইন্টারনিটি সি ও ম্যাজিক সি। তারা লোহিত সাগরে ডুবে যায়। অগাস্টে ইয়েমেনি সরকার আরও এক ধাপ এগিয়ে দেয় 64টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা। স্পষ্ট ভাষায় জানানো হলো, লোহিত সাগর, বাব আল মান্দাব প্রণালী, আদেন উপসাগর কিংবা আরব সাগরে এদের দেখা মিললে হামলা হবে নিশ্চিত। 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ইয়েমেন 100টিরও বেশি অভিযান চালিয়েছে। প্রতিটি আঘাত যেন ইসরায়েলের অর্থনীতির বুকে দাগ কেটে গেছে। জ্বালানি পরিবহন থমকে গেছে, সামুদ্রিক বাণিজ্যে শীতলতা নেমেছে। একদিকে দখলদার ইসরায়েল গাজায় এখন পর্যন্ত 63,400 এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। অন্যদিকে ইয়েমেন ক্ষুধার্ত, যুদ্ধবিধ্বস্ত, অথচ অবিনশ্বর, যেন ছাই থেকে জেগে ওঠা ফিনিক্স। তারা বলছে, আমাদের ক্ষেপণাস্ত্রের প্রতিটি বিস্ফোরণ গাজার প্রতিটি শিশুর কান্নার প্রতিধ্বনি। লোহিত সাগরে এখন আর নিছক ঢেউ খেলে না, সেখানে গর্জে ওঠে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র। প্রতিবার আঘাতের সঙ্গে যেন শোনা যায় এক বার্তা, গাজার অবরোধ ভাঙবে, আগ্রাসন থামবে, আর যদি না থামে তবে সমুদ্র আগুনে জ্বলবে। ইসরায়েল ভেবেছিল সমুদ্র তাদের নিরাপদ পথ, কিন্তু ইয়েমেন প্রমাণ করে দিল লোহিত সাগর এখন প্রতিরোধের অগ্নিকুণ্ড। আর এই অগ্নিকুণ্ডের আগুন থামবে না যতক্ষণ না গাজার শিশুরা আবার সূর্যের আলোয় খেলা করে। ইসরায়েলের মাথার উপর নেমে এসেছে এক নতুন দুঃস্বপ্ন।
লোহিত সাগরের তীর থেকে ইয়েমেনের পাহাড়ি গুহা সবখানেই যেন জন্ম নিচ্ছে আগুনের সন্তান। এবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী তৈরি করেছে এমন ব্যালিস্টিক মিসাইল যা একসঙ্গে বহন করতে পারে একাধিক ওয়ারহেড। মানে এক মিসাইল ছোড়া মানেই আকাশ থেকে ঝরে পড়বে একসঙ্গে বহু আগুনের গোলা। এই ঘোষণা দিয়েছেন আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি নিজেই। তার কণ্ঠে যেন শোনা যাচ্ছিল এক অদম্য চ্যালেঞ্জের ডাক। তিনি বললেন, আমাদের নতুন প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক মিসাইল এখন একসঙ্গে বহু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আগে যেখানে একটি মিসাইল মানে এক আঘাত, এখন সেটি পরিণত হয়েছে বহু মাথাওয়ালা অগ্নি ড্রাগনে। প্রতিরক্ষা ভেদ করার নতুন ফর্মুলা। সামরিক বিশ্লেষকরা বলছেন এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং কৌশলগত বার্তা। কারণ একাধিক ওয়ারহেড মানে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাওয়া। ইসরায়েলের আয়রন ডোম কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের মোতায়েন করা উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা যতই শক্তিশালী হোক না কেন, একই সঙ্গে ছুটে আসা বহু ওয়ারহেড আটকানো কার্যত অসম্ভব। আর সেখানেই ইসরায়েলের দুঃস্বপ্নের শুরু। গাজা থেকে লোহিত সাগর, হুথিদের প্রতিশোধের যাত্রা। 2023 সালে গাজার রক্তক্ষয়ী যুদ্ধের পর থেকে ইয়েমেনের হুথিরা সরাসরি ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, হামাসের উপর আক্রমণ বন্ধ না হলে লোহিত সাগর ও বাব আল আন্দেব প্রণালী দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল করবে না। তারপর থেকেই একের পর এক মিসাইল, ড্রোন আর নৌ আক্রমণে কেঁপে উঠেছে ইসরায়েলি জাহাজ। এমনকি তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরও ইয়েমেনিদের টার্গেটে পরিণত হয়েছিল। যুদ্ধবিরতির সময় আক্রমণ কিছুটা কমলেও চুক্তি ভেঙে পড়তে আবার গর্জে উঠেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর রকেট ইঞ্জিন। অবরোধ ভেঙে প্রযুক্তির মহাসমুদ্র। ইয়েমেন বছরের পর বছর অবরুদ্ধ থেকেও কিভাবে এত উন্নত প্রযুক্তি হাতে পেয়েছে? বিশ্লেষকরা বলছেন উত্তর সহজ, ইরান। বহু বছর ধরে মাল্টিপল ওয়ারহেড প্রযুক্তি নিয়ে কাজ করছে তেহরান। সেই অভিজ্ঞতা, প্রশিক্ষণ ও সহায়তার হাত ধরেই হুথিরা স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। এক কথায় ইয়েমেনের আকাশে জেগে উঠেছে ইরানের প্রতিচ্ছবি। হুথিদের শক্তির বার্তা। আজকের বাস্তবতায় হুথিদের এই নতুন অস্ত্র শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য বার্তা। কারণ একাধিক ফ্রন্ট থেকে যদি একসঙ্গে বহু মিসাইল নেমে আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়তে পারে। তখন তেল আবিবের রাতের আকাশে নক্ষত্র নয়, ঝরে পড়বে অগ্নিশিখা। ইসরায়েল ভাবছিল ইয়েমেন দূরে, তাই নিরাপদ। কিন্তু আজ সেই দূরত্ব পরিণত হয়েছে মরুভূমির বজ্রপাতে। লোহিত সাগর থেকে উঠে আসা এক একটি মিসাইল যেন ইসরায়েলকে মনে করিয়ে দিচ্ছে, শত্রুর শক্তিকে কখনো অবমূল্যায়ন করো না। কারণ হুথিরা শুধু লড়াই করছে না, তারা ইতিহাস লিখছে। ইরানের ক্ষেপণাস্ত্রে ভেঙে গেল ইসরায়েলের অজেয় ভাবমূর্তি। রাতের আকাশে হঠাৎই আগুনের ফুলকি। এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে গর্জে উঠল বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক ঘাঁটির বুক চিরে গিয়ে পড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র, একেবারে নিখুঁত নিশানায়। মুহূর্তেই চূর্ণ হলেও ইসরায়েলের অহংকার, ভেঙে পড়েছিল তাদের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যে ইসরায়েলকে এতদিন অজেয় ভাবা হতো, সেই দুর্গই এখন ধুলোয় মিশে যাচ্ছে ইরানের হাত ধরে। ইতিহাস যেন লিখে দিল নতুন সমীকরণ, ইসরায়েল দুর্বল, ইরান অদম্য। ইরানের ঘোষণা। এই চমকপ্রদ তথ্য জানালেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তার কণ্ঠে ছিল দৃপ্ততা। আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্রই ইতিহাস করেছে। আমরা শুধু প্রতিরক্ষা করি না, আমরা প্রতিপক্ষকে পরাস্ত করতেও সক্ষম। ইরানের সংসদ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, এই যুদ্ধ প্রমাণ করে দিয়েছে ইসরায়েল মোটেও অজেয় নয়, বরং আঞ্চলিক সমীকরণের মূল চালিকা শক্তি হয়ে উঠছে ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইসরায়েল ভেবেছিল পশ্চিমা সহায়তায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অটল, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। ইরানের হামলায় কার্যত ভেঙে পড়েছে সেই সব প্রতিরক্ষা বুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইউরোপ সব মিলিয়েও তারা রক্ষা করতে পারেনি ইসরায়েলের আকাশ। অর্থাৎ কথিত অবৈধ ইসরায়েল আসলে এক দুর্বল বাস্তবতায় দাঁড়িয়ে আছে। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের উপর। মাত্র 12 দিনের আগ্রাসনে প্রাণ হারায় 1000-এরও বেশি মানুষ। এর কিছুদিন পর 22 জুন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে নেমে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। কিন্তু পাল্টা জবাবে খেলা ঘুরে যায়। ইরান এমন শক্তি প্রদর্শন করে যা হতবাক করে তোলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে। অবশেষে তারাই বাধ্য হয় যুদ্ধবিরতির আহ্বান জানাতে। ইরানের শক্তি। আজকের ইরান আর আগের মতো নয়।
দেশীয় প্রযুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র আর দৃঢ় প্রকল্পে তারা গড়ে তুলেছে নতুন বাস্তবতা। ইরানের সংসদ সদস্যরা সশস্ত্র বাহিনীর সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক প্রযুক্তির প্রতিটি অগ্রগতিতে থাকবে অব্যাহত সমর্থন। ইরান তাই কেবল প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, তাদের ক্ষেপণাস্ত্র এখন প্রতিপক্ষের অহংকার ভেঙে দেওয়ার হাতিয়ার। ধ্বংসস্তূপের ভেতর দাঁড়িয়ে আছে এক নতুন বার্তা। ইসরায়েল মোটেও অজেয় নয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যদি আবারও সীমান্তে আগ্রাসন চালানো হয় তবে সেই জবাব আসবে আধুনিক ক্ষেপণাস্ত্র থেকে। এমন জবাব যা মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে প্রতিটি দুর্গ, প্রতিটি গর্ব। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির প্রজ্ঞাপন নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান। তিনি আবারও স্মরণ করিয়ে দেন, আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ছিল এই বিজয়ের প্রধান চালিকা শক্তি। সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। বৈরুতের আকাশে তেহরানের ছায়া, লেবানন ইরান ভ্রাতৃত্বের নতুন শপথ। বৈরুতের রোদেলা দুপুরে এক মুহূর্তের জন্য থেমে গেল শহরের কোলাহল, কারণ সেই মুহূর্তে মুখোমুখি বসলেন দুই প্রতিরোধের অদম্য মুখ, হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। শুধু করমর্দন নয়, এ ছিল প্রতিজ্ঞার বিনিময়, এক অবিচ্ছেদ্য ভ্রাতৃত্বের পুনর্ঘোষণা। ইরানি রাষ্ট্রদূত মোস্তফা আমানির উপস্থিতিতে এই বৈঠক যেন হয়ে উঠল এক প্রতীকী দৃশ্য, যেখানে লেবাননের প্রতিরোধ আর তেহরানের অটল সমর্থন মিলেমিশে একাকার। শেখ কাশেম খোলাখুলি কৃতজ্ঞতা জানালেন ইরানের প্রতি, শুধু অতীতের জন্য নয়, আজকের এই অগ্নি পরীক্ষার মুহূর্তেও পাশে থাকার জন্য। তিনি বললেন, লেবাননের ঐক্য, সার্বভৌমত্ব আর স্বাধীনতা রক্ষায় ইরানের সমর্থন আমাদের শক্তির মূল। লারিজানি 5 আগস্ট দায়িত্ব নেওয়ার পর তার প্রথম আঞ্চলিক সফরে বৈরুতে এসে যেন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন। আগমনের পরই ঘোষণা করলেন, যে পরিস্থিতি হোক লেবাননের জনগণের পাশে থাকবে ইরান। তিনি স্মরণ করালেন, দুই জাতির সম্পর্ক শুধু কৌশলগত স্বার্থ নয়, ভাগাভাগি করা ইতিহাস, সংস্কৃতি এবং রক্তের বন্ধনে গাঁথা। তার সফরে বৈরুতের শীর্ষ নেতৃত্ব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ স্পিকার সবার সাথে বৈঠক করলেন তিনি। আলোচনায় উঠে এলো আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র সমর্থিত পরিকল্পনা যা 2025 সালের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার আহ্বান জানায়। কিন্তু হিজবুল্লাহ, আমাল আর ইরানি কর্মকর্তারা একসাথে সেই প্রস্তাবকে ছিঁড়ে ফেললেন ইতিহাসের আবর্জনার ঝুড়িতে। পার্লামেন্ট স্পিকার নাবি বেরির সাথে যৌথ সংবাদ সম্মেলনে লারিজানির কণ্ঠে শোনা গেল দৃঢ় সুর। লেবাননের প্রতিরোধ শুধু লেবাননের নয়, এটি সমগ্র ইসলামী বিশ্বের সম্পদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, তেহরান তার মিত্রদের উপর চাপ দেয় না, কিন্তু প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন থেকে এক চুলও সরে যাবে না। এই সফরের পেছনে ছিল বড় প্রেক্ষাপট। মাত্র কিছুদিন আগে ইরান ও ইরাক সীমান্ত সমন্বয়ের যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে। এখন লেবাননে এসে লারিজানি জানিয়ে দিলেন, প্রতিরোধ ফ্রন্ট এক এবং অভিন্ন, আর ইসরায়েলি আগ্রাসনের মুখে এটি ভাঙার সাধ্য কারণে। লারিজানি হিজবুল্লাহ যোদ্ধাদের আশ্বস্ত করলেন, ইসলামিক প্রজাতন্ত্র তোমাদের পাশে থাকবে। আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করি না, কিন্তু প্রতিরোধকে ছেড়ে যাওয়া আমাদের অভিধানে নেই। এই ঘোষণা যেন বৈরুতের দেয়াল পেরিয়ে পৌঁছে গেল দক্ষিণ লেবাননের সীমান্তে, যেখানে ইসরায়েলের মুখোমুখি দাঁড়িয়ে আছে প্রতিরোধের বীরেরা। আরও এক দৃশ্যে লারিজানি শ্রদ্ধা জানালেন হিজবুল্লাহর প্রয়াত মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহকে, সেই কিংবদন্তিকে যিনি লেবাননের মাটি থেকে ইসরায়েলকে প্রত্যাহারে বাধ্য করেছিলেন। বৈরুতের এই বৈঠক যেন শুধু রাজনৈতিক আলাপ ছিল না, ছিল এক ঐতিহাসিক ঘটনা, যেখানে মঞ্চে দাঁড়িয়ে আছে দুই পুরনো যোদ্ধা, পেছনে জ্বলছে প্রতিরোধের অগ্নিশিখা, সামনে ছায়ার মতো ঘনিয়ে আসছে শত্রুর অবয়ব, আর মাঝখানে বাজছে প্রতিজ্ঞার সুর, আমরা একসাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত। বিস্ফোরণের ছাই থেকে উঠছে নতুন সেনাবাহিনী, তুরস্কের হাত ধরে সিরিয়ার পুনর্জন্ম। 13 বছরের রক্তক্ষয়, ধ্বংস আর অশ্রুর পর সিরিয়ার আকাশে যেন আবার ভেসে উঠছে নতুন এক ভোরের আভাস। যে আকাশ একসময় ইসরায়েলি যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠত, সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে এক ভিন্ন সুর, পুনর্গঠনের, শক্তির আর বেঁচে থাকার প্রতিজ্ঞার।
আঙ্কারা ও দামেস্কের টেবিলে সই হলো এমন এক প্রতিরক্ষা চুক্তি যা শুধু কালি নয়, বহন করছে ভবিষ্যতের রক্তমাংস। তুরস্ক প্রতিশ্রুতি দিল সিরিয়ান সেনাবাহিনীকে দেবে আধুনিক অস্ত্র, উন্নত লজিস্টিক সরঞ্জাম আর প্রয়োজনে পরিচালনার প্রশিক্ষণও। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার স্পষ্ট জানিয়ে দিলেন, আমরা শুধু সহায়তা নয়, দিচ্ছি নিরাপত্তার ছাড়। কিন্তু এর পেছনে আছে আরো বড় গল্প। যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ, যাদের নতুন সরকারের সাথে মার্চ মাসে রাষ্ট্র কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, তারা এখনো শর্ত পূরণ করেনি। আঙ্কারা চাইছে এই বিলম্ব যেন শেষ হয়, কারণ সিরিয়ার নিরাপত্তার জন্য একক সেনাবাহিনী হতে পারে সবচেয়ে বড় নিশ্চয়তা। সিরিয়ার সরকারি সংস্থা সানা বলছে, চুক্তির লক্ষ্য স্পষ্ট: সেনাবাহিনীর সক্ষমতা জোরদার, প্রতিষ্ঠান উন্নয়ন, কাঠামো শক্তিশালী করা আর নিরাপত্তা খাতে বড় সংস্কার আনা। এর আওতায় সন্ত্রাস দমন, মাইন অপসারণ, সাইবার প্রতিরক্ষা, সামরিক প্রকৌশল, শান্তিরক্ষা মিশন সবই থাকবে। এমনকি তুর্কি বিমান ঘাঁটি স্থাপন ও F-16 যুদ্ধ বিমান মোতায়েনের কথাও আলোচনায়। তুরস্কের শক্তি এখানে কেবল সেনাবাহিনীতে নয়, 20,000-এরও বেশি সৈন্য এখনও সিরিয়ায় অবস্থান করছে, আর এই মুহূর্তে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। যুদ্ধের ধোঁয়া ম্লান হওয়ার আগেই দুই দেশের বাণিজ্য বেড়েছে চোখে পড়ার মতো। 2025 সালের জানুয়ারিতে সিরিয়ায় তুরস্কের রপ্তানি বেড়েছে 38%। নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, ধাতু, যা সিরিয়ার পুনর্গঠনের প্রাণ। জ্বালানি সহযোগিতায় আলেপ্পোতে নতুন গ্যাস পাইপলাইন, বিদ্যুৎ গ্রিড একীকরণ, এমনকি খনি ও ফসফেট খাতে বিনিয়োগও চলছে। কিন্তু কেন এই চুক্তি এত জরুরি? এর উত্তর লুকিয়ে আছে 2024 সালের ডিসেম্বরের এক ভয়াবহ অধ্যায়। মাত্র 48 ঘন্টায় ইসরায়েল চালিয়েছিল 350-এরও বেশি বিমান হামলা, গুঁড়িয়ে দেয় সিরিয়ার সামরিক অবকাঠামোর 70 থেকে 80%। আকাশ ছিঁড়ে নামা বোমা ধ্বংস করেছে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌ ঘাঁটি, অস্ত্র কারখানা, রাডার টাওয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি মিডিয়া নিজেরাই তুলনা করেছিল হিরোশিমার সাথে। দক্ষিণের জলসম্পদ দখল করে নিয়েছিল তারা। বিশেষজ্ঞরা বলছেন, সিরিয়ার সেনাবাহিনী পুনর্নির্মাণে লাগবে কয়েক বছর আর শত শত বিলিয়ন ডলার। তাই তুরস্কের সহায়তা শুধু সামরিক নয়, এটি জীবনদায়ী শিরায় রক্তপ্রবাহের মতো। এই চুক্তি যেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে ওঠা এক নতুন ফুল। তুরস্কের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো সিরিয়া আজ প্রমাণ করতে চাইছে, আগুনে পুড়েও ফিনিক্সের মতো নতুন ডানা মেলে ওড়া যায়। আর আঙ্কারা এই পুনর্জন্মের আকাশে নিজের শক্তির সিলমোহর রেখে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও এক নতুন গর্জন উঠেছে। যুদ্ধ আর সংঘাতের আগুনে জর্জরিত ইরান আজ যেন আরও অদম্য, আরও অপ্রতিরোধ্য। ইসরায়েল ও আমেরিকার ক্রমাগত হুমকির মুখে তেহরান তৈরি করেছে এমন এক ঢাল, যা শুধু রক্ষার নয়, আক্রমণের জন্যও প্রস্তুত। আর সেই ঢালের সবচেয়ে উজ্জ্বল রত্ন রাস্তাখিজ মিসাইল। গত জুনে ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে গোটা বিশ্ব দেখেছে ইরানি ক্ষেপণাস্ত্রের তাণ্ডব। সেই যুদ্ধে বহু ক্ষয়ক্ষতি হলেও অস্ত্র ভাণ্ডার অক্ষত রাখে ইরান। এবার তেহরান দেখালো তাদের নতুন ভয়ঙ্কর হাতিয়ার। দৈর্ঘ্যে 14 মিটার, ওজনে 27 টন। রাস্তাখিজ কেবল একটি মিসাইল নয়, এটি যেন ইরানের প্রতিশোধের প্রতীক। কিন্তু এর ভয়ঙ্করতম ক্ষমতা, পারমাণবিক আঘাত চালানোর সক্ষমতা তো আছেই, সঙ্গে আছে ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রযুক্তি। একবার সক্রিয় হলে 80 বর্গ কিলোমিটার জুড়ে বিদ্যুৎ কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, এমনকি বিমান প্রতিরক্ষা সবকিছু মুহূর্তে অচল। শত্রুপক্ষ কিছু বোঝার আগেই তাদের চোখের সামনে অন্ধকার নামে, আর ইরানের বজ্রাঘাত বুক বিদীর্ণ করে দেয়। তেহরানের এই উন্মোচন শুধুই সামরিক প্রদর্শনী নয়, বরং সরাসরি এক বার্তা: আমরা প্রস্তুত, আবার আসতে চাইলে আসো, কিন্তু ফলভোগের জন্য প্রস্তুত থাকো। ইসরায়েল জানে, জুনের যুদ্ধের মতো অভিযান আবার চালাতে হলে ভরসা রাখতে হবে গোয়েন্দা তথ্যের উপর। কিন্তু ইরান এবার আরও কঠোর নজরদারি চালাচ্ছে। ভুল তথ্য, ফাঁদে ফেলার কৌশল আর অদৃশ্য প্রতিরক্ষা সবকিছুই এখন তেহরানের খেলায়। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান হারিয়েছে বহু সেনা কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী, কিন্তু ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অক্ষত। এমনকি কিছু ধ্বংসাত্মক অস্ত্র এখনও ব্যবহারও করা হয়নি। এবার শুধু প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক প্রতিরোধ ইরানের নতুন নীতি। রাস্তাখিজের মাধ্যমে তেহরান প্রমাণ করেছে তারা চাইলে শত্রুপক্ষের মাটিতেই আগুন জ্বালাতে পারে। এটি আর স্রেফ যুদ্ধের প্রস্তুতি নয়, এটি আসন্ন সংঘাতের আগাম ট্রেলার। কিন্তু এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বেড়েছে বহুগুণ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বিস্ফোরণের গন্ধ আরও ঘন।
ইরানের নতুন মিসাইল ও কঠোর পারমাণবিক অবস্থান ইসরায়েলকে আবারও আমেরিকার কাঁধে ভর দিয়ে যুদ্ধক্ষেত্রে টেনে আনতে পারে। তবুও ইরান থামবে না, কারণ তাদের ইতিহাস শেখায় যে জাতি একবার মাথা নত করে সে জাতি চিরদিনের জন্য হারিয়ে যায়। আর ইরান, তারা মাথা নোয়াবে না। রাস্তাখিজ শুধু একটি অস্ত্র নয়, এটি এক অদম্য প্রতিজ্ঞা যা তেহরানের আকাশে ধ্বনিত হয়, আমরা অটল, আমরা অপ্রতিরোধ্য। আলাস্কার বরফ গলল না, পুতিনের দৃঢ়তায় ট্রাম্পের অচল অবস্থা। আলাস্কার বরফে ঢাকা মঞ্চে ইতিহাসের এক নাটক মঞ্চস্থ হল। মুখোমুখি বসেছিলেন দুই মহাশক্তির দুই অগ্নিমূর্তি, ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন। বিশ্ব অপেক্ষায় ছিল এই বৈঠক থেকে কি ইউক্রেন যুদ্ধের আগুন নিভে যাবে। উত্তর এলো জমাট বরফের মতো ঠান্ডা। চমক এখানে, ট্রাম্প নরম হলেন, পুতিন হলেন না। বৈঠক শেষে ট্রাম্প হাসলেন, উষ্ণ করমর্দন করলেন, সংবাদ সম্মেলনে বললেন ফলপ্রসূ আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। কারণ রুশ প্রেসিডেন্ট পুতিন তার লক্ষ্য থেকে এক চুলো সরলেন না। ইউক্রেনের মাটিতে রাশিয়ার যা চাওয়া তা না পেলে যুদ্ধ থামবে না, এই বার্তা সোজাসুজি দিয়ে দিলেন ক্রেমলিনের নেতা। ট্রাম্প ভেবেছিলেন কূটনৈতিক উষ্ণতায় বরফ গলানো যাবে। উষ্ণ অভ্যর্থনা, হাসি, কথার ঝলকানি সবই সাজানো ছিল, কিন্তু পুতিনের চোখের দৃষ্টি ছিল অন্যরকম। তিনি ট্রাম্পকে বুঝিয়ে দিলেন এ লড়াই নরম কূটনীতি নয়, এ লড়াই ক্ষমতার, ভূমির, ইতিহাসে। ফক্স নিউজের সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করলেন একটি বিষয়ে আমরা একমত হতে পারিনি, কিন্তু কি সেই বিষয়? উত্তর তিনি দেননি। উত্তর লুকিয়ে আছে ক্রেমলিনের দেয়ালে, ইউক্রেনের ভূমি। ট্রাম্প শান্তির কথা বললেন, কিন্তু শান্তি মানে ছিল ভূমি ছেড়ে দেয়া। জেলেনস্কিকে হাতছাড়া না করেই পুতিনকে সন্তুষ্ট করা যাবে না, এই সত্য ট্রাম্প জানেন, তবু উচ্চারণ করেননি। রাশিয়ার শক্তি, পুতিনের দৃঢ়তাই এখন রাশিয়ার প্রকৃত শক্তি। যুদ্ধক্ষেত্রে সেনা আর ক্ষেপণাস্ত্র যতটা ভয়ঙ্কর, কূটনীতিক টেবিলে তার নীরব দৃঢ়তা ততটাই শক্তিশালী। ট্রাম্প তাকে বললেন শক্তিশালী ব্যক্তি, কঠোর নেতা। এই স্বীকারোক্তি প্রমাণ করে দিল পুতিনের সামনে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রপতিও এক মুহূর্তে অসহায় হয়ে পড়ে। ধাক্কা খেল ট্রাম্পের ভাবমূর্তি। আলাস্কার বৈঠক থেকে বের হয়ে আসা ছবিতে ট্রাম্প হাত নাড়লেন, হাসি দিলেন, কিন্তু ভেতরের গল্প অন্য। যুদ্ধবিরতি ঘোষণা হয়নি, বন্দি বিনিময়ের তালিকা বেরোলেও শান্তির চূড়ান্ত ঘোষণা আসেনি। ট্রাম্প বিশ্বকে জানালেন আমরা খুব কাছাকাছি পৌঁছেছি, অথচ সত্য হলো পুতিন এক ইঞ্চিও ছাড়েননি। নাটকীয় সমাপ্তি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন নিলেন না দুই নেতা, রহস্য জমিয়ে রাখলেন, যেন দর্শক সারিতে বসা বিশ্ব অপেক্ষায় থাকে এই নাটকের পরের দৃশ্য কি হবে। ইউক্রেনের ভবিষ্যৎ এখন এক অদৃশ্য ভারসাম্যে ঝুলে আছে, পুতিনের দৃঢ়তা আর জেলেনস্কির সিদ্ধান্তের মাঝখানে। পুতিন দেখালেন যুদ্ধ কেবল রণাঙ্গনের বন্দুকের আওয়াজে জয় করা যায় না, বরং দৃঢ়তা, অটলতা আর অস্বীকৃতি আসল অস্ত্র। আর এই অস্ত্রের সামনে ডোনাল্ড ট্রাম্পও এক মুহূর্তে ছোট হয়ে গেলেন। আলাস্কার বরফ জমে রইল, পুতিনের শক্তির কাছে ট্রাম্প গললেন, কিন্তু যুদ্ধের আগুন গলল না। বেনগুরিয়ন বিমানবন্দরে ইয়েমেনি হামলা, গাজার প্রতিশোধের আগুনে কি কাঁপছে ইসরায়েল? আকাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্তি ভেঙে দিল এক বজ্রনাদ। ইয়েমেনের দিক থেকে ছুটে এলো প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য সরাসরি তেল আবিবের হৃৎপিণ্ড, বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর। এক মুহূর্তে আকাশে আগুনের ফুলকি আর মাটিতে তীব্র বিস্ফোরণ। মিলিয়ন ইহুদিবাদী আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটে গেল, বিমানবন্দরের কার্যক্রম স্থগিত, আকাশসীমা নিস্তব্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গর্ব করে জানালেন অভিযান সফল। এটি ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের অটল সমর্থন এবং ইসরায়েলি গণহত্যা ও অবরোধের সরাসরি জবাব। সেই কণ্ঠে ছিল হুঙ্কার, এটা শেষ নয়, বরং শুরু মাত্র। গাজার প্রতিটি কান্না যেন প্রতিধ্বনিত হচ্ছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের ইঞ্জিনে। YAF স্পষ্ট জানিয়ে দিয়েছে গাজা দখল শেষ না হওয়া পর্যন্ত, অবরোধ না ওঠা পর্যন্ত এই হামলা চলবে। আমরা প্রতিরোধের পাশে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত, ঘোষণা এসেছে আনসারুল্লাহ নেতৃত্ব থেকে। এই আক্রমণ শুধুই একক ঘটনা নয়, বরং এক বিশাল ধারাবাহিকতার অংশ। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী 520টির বেশি অভিযান চালিয়েছে।
আকাশে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র, ইয়াফা ড্রোন, সাগরে নৌ আক্রমণ আর ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। শুধু 2025 সালের জুলাই মাসে আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি ঘোষণা করেছেন 1 সপ্তাহে 45টি অভিযান। অগাস্টেও চলছে এই আগুনের খেলা। হাইফা, আইলাত, নাকাব মরুভূমি, কোথাও রেহাই নেই। ইয়েমেনের যুদ্ধ এখন কেবল সামরিক নয়, অর্থনৈতিকও। লোহিত সাগরে নৌ অবরোধের 4র্থ পর্যায়ে চলছে। ইসরায়েলি বন্দর ইলাত এখন প্রায় মৃত। 2023 সালে যেখানে 134টি জাহাজ নোঙর করত, 2025 সালের প্রথম 5 মাসে তা নেমে এসেছে মাত্র 6টিতে। জুলাইয়ে বন্দর পুরোপুরি বন্ধ। এই অর্থনৈতিক চাপ ক্ষেপণাস্ত্রের বজ্রাঘাতের সাথে মিলে তৈরি করেছে একদম বন্ধ করা অবস্থা। বেনগুরিয়ন বিমানবন্দর একাধিকবার আঘাতের শিকার হয়েছে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে। প্রতিবারই একই দৃশ্য, সাইরেন বাজছে, ভীত সন্ত্রস্ত মানুষ দৌড়াচ্ছে আশ্রয় কেন্দ্রে, ফ্লাইট স্থগিত, আন্তর্জাতিক যাতায়াত বিঘ্নিত। 2025 সালের মে মাসে সরাসরি হামলার পর বিমান চলাচল 13% কমে গেছে। এখানে একটি বড় মোড়। ইয়েমেন একা নয়, ছায়ার আড়াল থেকে হিজবুল্লাহ একই শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের সীমান্তে তাদের রকেট নিক্ষেপ প্রস্তুতি, ড্রোন অভিযান আর গোপন অপারেশন আজ ইসরায়েলের দুঃস্বপ্ন। হিজবুল্লাহ ও ইয়েমেন এই দুই প্রতিরোধ শক্তি যেন ভিন্ন ময়দানে দাঁড়িয়েও একই সুরে গাইছে। আজ ইসরায়েলের আকাশে শুধু ক্ষেপণাস্ত্রের আতঙ্ক নয়, ছায়ার মতো ঘুরিয়ে আসছে প্রতিরোধ ফ্রন্টের মিলিত শক্তি। গাজার আর্তনাদ, বৈরুতের শপথ আর সানার বজ্র সব মিলে যেন লিখে দিচ্ছে এক নতুন সমীকরণ। আর সেই সমীকরণের শেষ লাইনটা খুব স্পষ্ট, আমরা আসছি অবরোধ ভাঙতে, আর বিজয় ছাড়া ফিরব না। বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নওয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হোসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এ দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঢাকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয়, আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক, তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহ দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাঈম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে।
নিউইয়র্কের আকাশে এক অদৃশ্য দাবার বোর্ড বসানো, খেলোয়াড় দুই পক্ষ। পশ্চিমা ত্রয়ী আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ইরান, আর পাশে এক দৈত্যাকার মিত্র চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের টেবিলে এখন বাজি রাখা হয়েছে এক ঝলসানো শব্দ, স্ন্যাপব্যাক। বেইজিংয়ে দাঁড়িয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন ঘোষণা করলেন, আমরা ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা মেনে নেব না। আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই, হুমকি দিয়ে নয়। ইউরোপীয় ত্রয়ী ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সতর্ক করে রেখেছে, অগাস্টের শেষের মধ্যে কূটনৈতিক সমাধান না হলে তারা নিষেধাজ্ঞা ফিরিয়ে আনবে। তাদের ভাষায় এটাই ইরানকে টেবিলে বসানোর শেষ হাতিয়ার। কিন্তু চীনের চোখে এটা আলোচনার সেতু ভেঙে ফেলার বিস্ফোরক। লিনের কণ্ঠে ছিল কঠিন দৃঢ়তা। নিষেধাজ্ঞা আস্থা বাড়াবে না, বরং আলোচনা ধ্বংস করবে। জাতিসংঘ যা করবে তা যেন নতুন চুক্তি সহজ করে, ভেঙে না দেয়। তার প্রতিশ্রুতি স্পষ্ট, চীন শান্তি রক্ষায় গঠনমূলক ভূমিকা নেবে এবং ইরানের পারমাণবিক প্রশ্ন ফের আলোচনার পথে আনতে লড়বে। এদিকে তেহরানেও এক অন্য দৃশ্য। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি বললেন, আমরা চীন ও রাশিয়ার সঙ্গে একসাথে কাজ করছি এই ষড়যন্ত্র থামাতে। যদি থামানো না যায়, আমাদের প্রতিক্রিয়ার জন্য সরঞ্জাম প্রস্তুত। তার চোখে চ্যালেঞ্জের আগুন, যে আগুন 2015 সালের পারমাণবিক চুক্তি JCPOA এর মূল চেতনার কথা মনে করিয়ে দেয়। সেই চুক্তিতে লুকিয়ে আছে স্ন্যাপব্যাক ধারা, যা কার্যকর হলে এক নিমিষে ফিরিয়ে আনা যাবে আগের সব নিষেধাজ্ঞা। পশ্চিমা শক্তি এখন সেই ধারাকেই অস্ত্র বানাতে চাইছে। কিন্তু ইরান বলছে, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি আর বৈধ অংশগ্রহণকারী নয়, চীন ও রাশিয়াও এই দাবি সমর্থন করছে, কারণ তারাও জানে যদি আজ ইরান নত হয়, কাল তাদের উপরই নামতে পারে একই ছুরি। জাতিসংঘের বৈঠকের ঘরে এই দ্বন্দ্ব যেন ধীর গতির এক থ্রিলার। এক পাশে পশ্চিমের চাপ, অন্য পাশে ইরান চীনের ঐক্য। রাশিয়া প্রস্তুত, ভেটো হাতে তাদের অবস্থান অটল। লিন স্পষ্ট করে দিলেন, বেইজিং শুধু দর্শক নয়, খেলোয়াড়ও। তাদের লক্ষ্য পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা, কিন্তু তার নামে কোনো দেশের সার্বভৌমত্বে আঘাত নয়। আর ইরানের জন্য এই সমর্থন কেবল কূটনৈতিক ঢাল নয়, এটি এক প্রমাণ যে বিশ্ব এখন আর এক মেরু নয়। দাবার বোর্ডে চাল গোনা শুরু হয়েছে। অগাস্টের শেষ সীমা যত কাছে আসছে, তত বাড়ছে চাপ। পশ্চিমা ত্রয়ী মনে করছে তারা শেষ জেত দেবে, কিন্তু ইরান ও চীনের চোখে এখনো পুরো খেলা বাকি। আর শেষ চাল, সেটা হয়তো ভেটোতেই আটকে যাবে, বেইজিং আর মস্কোর হাতে। জাতিসংঘের করিডোরে হাঁটছে এক প্রশ্ন, এ লড়াই কি নিষেধাজ্ঞার, নাকি ভবিষ্যতের বিশ্ব ভারসাম্যের? ইরান ও চীন যেন একসাথে উত্তর দিচ্ছে, আমরা পিছাবো না।